আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাট্রিক্স একাডেমি। ম্যাট্রিক্স একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞানে তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের পর্যায় সারণী অধ্যায়টা। এর আগের ক্লাসে আমরা করছিলাম পদার্থের গঠন। আজকে আমরা করব এই যে পর্যায় সারণী। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পর্যায় সারণী হচ্ছে আমাদের 5। জি, এখানে থেকে পর্যায় সারণীর পড়াটা মূলত শুরু। এখন দেখো এখানে কিছু জিনিস বলা আছে যে পর্যায় সারণীটা আমাদের আসলো কিভাবে। এই যে বলা আছে পর্যায় সারণীর পটভূমি, অর্থাৎ কি কি মানে ধাপ পার করে আমাদের পর্যায় সারণীটা আসছে সেটা নিয়ে এখানে বলা আছে। যেমন 1889 সালে লেখা হয়েছে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক এবং সালফার ইত্যাদি মৌলিক পদার্থসমূহকে ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করেন। ল্যাভয়েসিয়ের সময় থেকেই মৌলগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করার চিন্তাভাবনা শুরু হয়, যেন একই ধরনের মৌলিক পদার্থগুলো একটি নির্দিষ্ট ভাগে থাকে। এরপর 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনার লক্ষ্য করেন 3টি করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ যে তিনি প্রথমে পারমাণবিক ভর অনুসারে 3টা মৌল সাজান। এরপর তিনি লক্ষ্য করেন দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর এবং দ্বিতীয় মৌলের যে পারমাণবিক ভরটা সেটা প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। একে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র বলা হয়। অর্থাৎ তিনটা মৌল পারমাণবিক ভর অনুযায়ী সাজান, প্রথমটার এবং শেষেরটার যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি মানটা মধ্যের পারমাণবিক ভরের সমান হয়। এটাকে বলা হয় ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। বিজ্ঞানী ডোবেরাইনার ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিনকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন। তো এগুলো মনে রাখবে, এই এমসিকিউর জন্য লাগবে। এগুলো হচ্ছে 1864 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের জন্য নিউল্যান্ড অষ্টক সূত্র নামে একটি সূত্র প্রদান করেন। এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায়, তবে যে কোনো একটি মৌলিক ধর্ম তার অষ্টম মৌলিক ধর্মের সঙ্গে মিলে যায়। এরপরে আবার 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন। মেন্ডেলিভের পর্যায় সূত্রটা কি ছিল দেখো, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এরপর হচ্ছে এই সূত্র অনুসারে তিনি তখন পর্যন্ত আবিষ্কৃত 63টি মৌলকে 12টি আনুভূমিক সারি এবং 8টি খাড়া কলামের একটি ছকে পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে সাজিয়ে দেখান। অর্থাৎ তিনি মূলত মৌলগুলোকে পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি দিয়ে সাজিয়েছিল আর কি। এখন দেখো মেন্ডেলিভের পর্যায় সারণীর আরেকটি সাফল্য কি, যে কিছু মৌলিক পদার্থের অস্তিত্ব সম্পর্কে ভবিষ্যৎবাণী। অর্থাৎ তার পর্যায় সারণীতে 63টা মৌল ছিল, তারপর সে কিছু মৌল ফাঁকা রাখছিল আর কি ঘর। এই যে সে সময় মাত্র 63টি মৌল আবিষ্কৃত হওয়ার কারণে পর্যায় সারণীর কিছু ঘর ফাঁকা থেকে যায়। মেন্ডেলিভ এই ফাঁকা ঘরগুলোর জন্য যে মৌলিক ভবিষ্যৎবাণী করেছিলেন পরবর্তীকালে সেগুলো সত্য প্রমাণিত হয়। এরপর আমাদের এই যে পুরো পর্যায় সারণীটা দেওয়া আছে। এখন দেখো এই পর্যায় সারণী, যে এটা আমাদের পর্যায় সারণী, আধুনিক যেটা পর্যায় সারণী, যেটা এখন বর্তমানে আমরা পড়ি। এখানে দেখো গ্রুপ আছে কয়টা, 18টা আছে গ্রুপ, এবং এই যে পর্যায় এগুলো হচ্ছে পর্যায়। এইরকম পর্যায় আছে কয়টা আমাদের, 7টা পর্যায়। তার মানে পর্যায় সারণীটাতে 7টা পর্যায়, 18টা গ্রুপ। এখন দেখো মেন্ডেলিভের পর্যায় সারণীর কিছু ত্রুটি পরিলক্ষিত হয়। মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে যে নিয়ম অনুসারে মৌলগুলো বসিয়েছিলেন, সেই নিয়ম অনুযায়ী যে পরমাণুর পারমাণবিক ভর কম থাকবে সেই পরমাণু পর্যায় সারণীতে আগে বসবে, এবং যে পরমাণু পারমাণবিক ভর বেশি থাকবে সেই পরমাণু পর্যায় সারণীতে পরে বসবে। কিন্তু দেখা যায় যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে আর্গনের পারমাণবিক ভর 40 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর 39 হওয়া সত্ত্বেও একই গ্রুপের মৌলসমূহের ধর্মের মিল করানোর জন্য যা আর্গনকে পটাশিয়ামের আগে বসানো হয়েছিল। এরকম আরো মৌলের ক্ষেত্রে দেখা যায় পারমাণবিক ভর বেশি হওয়া সত্ত্বেও তাদেরকে কোনো মৌলের আগে পর্যায় সারণীতে বসানো হয়েছিল। এটি ছিল পর্যায় সারণীর ত্রুটি। এরকম আরো অনেক ত্রুটি মেন্ডেলিভের পর্যায় সারণীতে লক্ষ্য করা যায়। এরপর 1913 সালে মোসলে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পর্যায় সারণীতে সাজানোর প্রস্তাব দেন, যেটা আমরা বর্তমানে দেখতেছি। এখন বাকিটা এখানে পড়ে নিবা। এরপর হচ্ছে পর্যায় সারণী আমাদের যেটা আছে এটার বৈশিষ্ট্য বলা আছে। দেখো পর্যায় সারণীর বৈশিষ্ট্য। পর্যায় সারণী মূলত একটি ছক বা টেবিলে যেমন সারি এবং কলাম থাকে, পর্যায় সারণীতে সেরকম সারি ও কলাম আছে। পর্যায় সারণীর বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত সারিগুলোকে পর্যায় এবং খাড়া কলামগুলোকে বলা হয় গ্রুপ। অর্থাৎ এই যে উপর থেকে এগুলো যে খাড়া কলামগুলো আমরা দেখছিলাম এগুলো হচ্ছে গ্রুপ, আর এই যে বাম থেকে ডানে যে সারিগুলো দেখছিলাম এগুলো হচ্ছে আমাদের পর্যায়।
আধুনিক পর্যায় সারণীর বর্গাকার ঘরগুলোতে মোট 118টি মৌল আছে। পর্যায় সারণীটি এই অধ্যায়ের শুরুতে দেখানো হয়েছে। আধুনিক পর্যায় সারণীর অনেক বৈশিষ্ট্য রয়েছে। পর্যায় সারণীর দিকে লক্ষ্য করলে এই বৈশিষ্ট্যগুলো খুঁজে পাওয়া যাবে। কি কি বৈশিষ্ট্য দেখো, যে পর্যায় সারণীতে 7টি পর্যায় বা আনুক্রমিক সারি এবং 18টি গ্রুপ বা খাড়া স্তম্ভ রয়েছে। প্রতিটি পর্যায়ে বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এই দিক থেকে মনে করো এখান থেকে শুরু হইছে, এখানে যে শেষ হইছে, অর্থাৎ এই যে 1 নাম্বার গ্রুপ থেকে এভাবে 18টা গ্রুপে যায়, প্রত্যেকটা পর্যায়ে শেষ হইছে। মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির মৌল হিসেবে দেখানো হলেও এগুলো যথাক্রমে 6 ও 7 পর্যায়ের অংশ, অর্থাৎ ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট যে সারিগুলা নিচে রাখা ছিল, একটা ওই যে দেখলাম পর্যায় সারণীতে নিচে 2টা, এরা হচ্ছে 6 নাম্বার এবং 7 নাম্বার পর্যায়ের অংশ। সৌন্দর্যের জন্য এদেরকে নিচে রাখা হইছে। এরপর পর্যায় 1 এর শুধু 2টি মৌল রয়েছে এবং পর্যায় 2 এ মৌল আছে। পর্যায় 2 এবং পর্যায় 3 এ 8টা করে মৌল আছে। পর্যায় 4 এবং পর্যায় 5 এ 18টা করে মৌল আছে এবং পর্যায় 6 এবং 7 এ 32টা করে মৌল রয়েছে। এছাড়া গ্রুপ 1 এ 7টা মৌল, গ্রুপ 2 এ 6টা মৌল, গ্রুপ 3 এ 32টা মৌল, গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে 4টা করে মৌল আছে এবং গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত প্রত্যেকটিতে 6টি করে মৌল রয়েছে। গ্রুপ 18 তে 7টা মৌল রয়েছে। এখন যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত, এরকম 15টি মৌলকে ল্যান্থানাইট সারির মৌল বলা হয়। অর্থাৎ যাদের পারমাণবিক সংখ্যাটা 57 থেকে 71 পর্যন্ত রয়েছে, এদেরকে ল্যান্থানাইট সারি বলা হয় এবং এই ল্যান্থানাইট সারির মৌলগুলো কিন্তু নিচে রাখা হয়েছে। আর যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত, এরকম 15টি মৌলকে আমার অ্যাক্টিনিন সারির মৌল বলা হয়। ল্যান্থানাইট এবং ল্যান্থানাইট সারির মৌলগুলোর ধর্ম এত কাছাকাছি এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোর মানে মৌলসমূহের ধর্ম এত কাছাকাছি যে তাদেরকে পর্যায় সারণীর নিচে ল্যান্থানাইট সারির মৌল এবং অ্যাক্টিনাইট সারির মৌল হিসেবে আলাদা করে রাখা হয়েছে। এখন বলছে, যদি মৌলগুলো ধর্মের ভিত্তিতে বিবেচনা করা হয় তাহলে নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়, অর্থাৎ পর্যায় সারণী তুমি এই বৈশিষ্ট্যগুলা খুঁজে পাবা। কি বলছে, একই পর্যায়ের বাম থেকে ডানের দিকে গেলে মৌলসমূহের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। অর্থাৎ বাম থেকে ডানে গেলে তুমি মৌলের ধর্মগুলা পরিবর্তন পাবা এবং একই গ্রুপের মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্ম প্রায় একই রকমের হয়। অর্থাৎ এক গ্রুপে যতগুলো মৌল আছে এদের যে রাসায়নিক ধর্ম বলো বা ভৌত ধর্ম বলো, এগুলা প্রায় একই রকম হয়। এরপর বলছে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান। আমরা কোনো একটি মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে সহজেই মৌলটি কোন গ্রুপে এবং কোন পর্যায়ে রয়েছে সেটা বের করতে পারি। নিচে পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয়ের পদ্ধতি মানে বর্ণনা করা হলো। এখন দেখো, এখানে পর্যায় নির্ণয় এবং গ্রুপ নির্ণয় তুমি পাঠ করবা। এর জন্য কিছু নিয়ম আছে। গ্রুপের জন্য 3টা নিয়ম আছে, পর্যায়ের জন্য একটাই নিয়ম, সেটা কি দেখো। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নাম্বারই ওই মৌলের পর্যায় নম্বর। অর্থাৎ যখন তুমি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করবা, এর সর্বশেষ যেটা শক্তি স্তর আছে, এই শক্তি স্তরের নাম্বারটাই তার পর্যায় নাম্বার। যেমন লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো Li1s2 2s1, অর্থাৎ এই যে দেখো তার সর্বশেষ কক্ষপথ কোনটা, এই যে 2s1, অর্থাৎ 2 নাম্বার শক্তি স্তর তার সর্বশেষ শক্তি স্তর। তার মানে তার পর্যায় নাম্বার কি 2। এরকম যদি এখানে 4s থাকতো তাহলে পর্যায় নাম্বার হইতো 4। এখন যেমন পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস দিচ্ছে, যে দেখো 4s আছে, তাহলে এখানে সর্বোচ্চ 4টা শক্তি স্তর আছে, তার পর্যায় নাম্বার কি তাহলে 4। এখন দেখো গ্রুপ বার করার 3টা নিয়ম। নিয়ম 3টা কি দেখো, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু s অরবিটাল থাকে, অর্থাৎ যে বাইরের শক্তি স্তরটা আছে, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরটা এখানে যদি শুধু s অরবিটাল থাকে, তাহলে s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যায় ওই মৌলের গ্রুপ নাম্বার, অর্থাৎ ওই s অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে এটাই হচ্ছে ওই মৌলটার গ্রুপ নাম্বার। যেমন হাইড্রোজেন 1s1, ওই যে দেখো সবশেষ শক্তি স্তর একটা, তার শক্তি স্তর, তাহলে এখানে s এ একটা ইলেকট্রন আছে, তাহলে তার গ্রুপ নাম্বার কত, 1। আবার যে এখানে ওইটা বলা আছে। আবার নিয়ম 2 কি দেখো, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু s ও p অরবিটাল থাকে, অর্থাৎ বাইরের শক্তি স্তরটা সর্বশেষ শক্তি স্তরটাতে s এবং p অরবিটাল একসঙ্গে থাকলে, তবে ওই s ও p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সঙ্গে 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যা হচ্ছে ওই মৌলের গ্রুপ নাম্বার। যেমন এখানে দেখো তুমি একটা মৌল দিচ্ছে বোরন 1s2 2s2 2p। এখন দেখো এটা 2 নাম্বার শক্তি স্তরটা তার শেষ শক্তি স্তর, এই 2 নাম্বার শক্তি স্তরে s এবং p আছে, তাহলে s এবং p এর ইলেকট্রন গুলো আমি যোগ করবো, s এ 2টা p এ একটা, মোট 3টা ইলেকট্রন, এর সঙ্গে আবার 10 যোগ করব মানে 13। এই যে 13 হচ্ছে তাহলে তার কি নাম্বার, বোরনের গ্রুপ নাম্বার। তাহলে এখানে বলো তো পর্যায় নাম্বার কি হবে, সর্বশেষ শক্তি স্তর কোনটা, 2 নাম্বারটা, তার মানে পর্যায় নাম্বারও তার হবে 2। আর 3 নাম্বার নিয়ম কি দেখো, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে, অর্থাৎ শেষে s অরবিটাল এবং তার আগের শক্তি স্তর যেটা সেটাতে যদি d অরবিটাল থাকে, তাহলে s অরবিটাল এবং d অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলেই গ্রুপ নাম্বার পাওয়া যায়।
যেমন আয়রন দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। এখন দেখো সবচেয়ে শক্তি স্তর কোনটা 4s, এখানে কি আছে s আছে না, এবং এর আগের যেটা শক্তি স্তর এটা কি 3d, 3d তে এখানে d আছে, তাহলে s আর d এর ইলেকট্রন গুলো আমি যোগ করব। d এর ইলেকট্রন আছে 6টা, s এর ইলেকট্রন আছে 2টা, মোট তাহলে ইলেকট্রন এখানে কয়টা হইলো 8টা ইলেকট্রন। তার মানে 8 হচ্ছে তার গ্রুপ নাম্বার। আবার ওদের পর্যায় নাম্বার কি হবে 4 হবে। এখানে তোমাদের বাকি যেগুলো মৌল ছিল মৌলগুলোর প্রায় সবগুলো এখানে দেখানো হয়েছে যে কিভাবে তুমি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ বা শ্রেণী বার করবে এবং কোনটা কোন নিয়মে হয়েছে সেটাও দেখানো হয়েছে এই জায়গায়। তোমরা একটু নিজে বই খুলে এটা একটু দেখে নিবা ভালো মতো। এবার বলা আছে কি ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি, অর্থাৎ বলতে চাচ্ছে যে এই ইলেকট্রন বিন্যাসটা যে পর্যায় সারণীটা সেটা মূল ভিত্তি। কারণ কি দেখো, তুমি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোন মৌল কত নাম্বার পর্যায়ে এবং কত নাম্বার গ্রুপে অবস্থান করে তা বের করতে পারবা। আবার যে সকল মৌলের বাইরের প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস একই রকম সে সকল মৌল একই গ্রুপে অবস্থান করে। অপরদিকে যে সকল মৌলের বাইরের প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ভিন্ন রকম সে সকল মৌল ভিন্ন ভিন্ন গ্রুপে অবস্থান করে। যেমন দেখো এটা হচ্ছে গ্রুপ 1 এর মৌলগুলো ইলেকট্রন বিন্যাস দিছে। তুমি দেখো প্রত্যেকটারে সর্বশেষ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন আছে প্রত্যেকটারই, তাহলে এরা কি এক গ্রুপে অবস্থিত। আমি এটা কেমনে বুঝলাম, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বুঝলাম। আবার তুমি এখানেও দেখো গ্রুপ দিয়ে দেখো প্রত্যেকটা শেষে কয়টা করে ইলেকট্রন, 2টা করে ইলেকট্রন আছে। তার মানে এটা গ্রুপ দিয়ে যে অবস্থিত, এটা কেমনে বোঝা যাচ্ছে যে দেখো তাদের ইলেকট্রন বিন্যাসগুলোর মাধ্যমে কিন্তু আমি বুঝতে পারছি যে তাদের ধর্মগুলো মোটামুটি একই রকম, ওই জন্য তারা একই গ্রুপে আছে। এই জন্য ইলেকট্রন বিন্যাসকে বলা হয় কিন্তু পর্যায় সারণীর মূল ভিত্তি। এখানে আরেকটা জিনিস বলা আছে যে ইলেকট্রন কোন ইলেকট্রন, এই যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরে শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 1 সে সকল মৌল সাধারণত ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখায়। যেমন সোডিয়ামের বাইরে শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, তাই সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এভাবে ক্লোরিন বলছে একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে অতএব শেষে লিখে দিল অতএব ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় ও মৌলসমূহের অনেক ধর্ম ব্যাখ্যা করা যায়। এজন্য ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণীর মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। এখন পর্যায় সারণীর কিছু ব্যতিক্রমগুলা কি দেখো, যেমন হাইড্রোজেনের অবস্থানটা কিন্তু ব্যতিক্রম। কারণ কি, হাইড্রোজেন একটা অধাতু, কিন্তু পর্যায় সারণীতে হাইড্রোজেনকে তীব্র খাদ ধাতু অর্থাৎ তীব্র তড়িৎ ধনাত্মক খাদ ধাতু যেমন সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামের সঙ্গে গ্রুপ 1 স্থান দেওয়া হয়েছে। এর কারণে খাদ ধাতুর মতো এর কারণ কি, খাদ ধাতুর মতো কি হাইড্রোজেনের বাইরের প্রধান শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। আবার হাইড্রোজেনের অনেক ধর্ম খাদ ধাতুগুলোর ধর্মের সঙ্গেও মিলে যায়। আর অন্যদিকে হ্যালোজেন মৌল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এর একটি পরমাণু যেমন ইলেকট্রন গ্রহণ করতে পারে, হাইড্রোজেনও তেমন একটি ইলেকট্রন কিন্তু গ্রহণ করতে পারে। হাইড্রোজেনের অনেক ধর্ম হ্যালোজেন ধর্মের মূলের সঙ্গেও মিলে যায়। তবে হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম খাদ্যাতুর ধর্মের সঙ্গে মিলে যাওয়ার কারণে একে খাদ্যাতুর সঙ্গে গ্রুপ 1 স্থান দেওয়া হয়েছে। তারপর হচ্ছে হিলিয়ামের অবস্থানটাও দেখো যে হিলিয়াম ইলেকট্রন বিন্যাস কি, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুসারে একে গ্রুপ 2 স্থান দেওয়া উচিত ছিল, কিন্তু গ্রুপ 2 এর মৌলসমূহ তীব্র তড়িৎ ধনাত্মক, এদেরকে বলা হয় মৃৎকার ধাতু। অপরদিকে হিলিয়াম কি একটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, এর ধর্ম অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেনন ইত্যাদির সঙ্গে মিলে যায়। হাইড্রোজেনের ধর্ম কখনোই তীব্র তড়িৎ ধনাত্মক মৃৎকার ধাতুর মতো হয় না, তাই হিলিয়ামের ধর্ম কখনোই তীব্র তড়িৎ ধনাত্মক মৃৎকার ধাতুর মতো হয় না, তাই হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস সমূহের সঙ্গে গ্রুপ 18 তে স্থান দেওয়া হয়েছে। এরপর হচ্ছে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোর অবস্থান। পর্যায় সারণীতে ল্যান্থানাইট সারির মৌলগুলো 6 নম্বর পর্যায়ে এবং 3 নম্বর গ্রুপে অবস্থিত, এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলো 7 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে অবস্থিত। এই অবস্থানগুলোতে ল্যান্থানাইট সারির এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে বসালে পর্যায় সারণীর সৌন্দর্যটা নষ্ট হয়। কাজে পর্যায় সারণীকে সুন্দরভাবে দেখানোর জন্য ল্যান্থানাইট সারির এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে পর্যায় সারণীর নিচে আলাদাভাবে রাখা হয়েছে। এবার আছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, যেখান থেকে তোমাদের মূলত পড়া শুরু। দেখো ধাতব ধর্ম, যে সকল মৌল চকচকে আঘাত করলে ধাতব শব্দ করে এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী তাদেরকে আমরা ধাতু বলি। আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে আমরা ধাতু বলি। ধাতুর ইলেকট্রন ত্যাগের এই ধর্মকে ধাতব ধর্ম বলে। যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে সেই মৌলের ধাতব ধর্ম তত বেশি। যেমন লিথিয়াম একটা ধাতু, কারণ লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস আয়নে পরিণত হয়। পর্যায় সারণীর যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। কারণ কি দেখো, এখানে বলা আছে যে যে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম বেশি। এখন ধরো একটা পরমাণুর বাইরের শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, তার কিন্তু ইলেকট্রন ত্যাগ করা একটু তুলনামূলক সহজ হবে, কিন্তু যার 3টা ইলেকট্রন আছে 4টা ইলেকট্রন আছে তার একটু কঠিন হবে। এজন্য যার
ইলেকট্রন ত্যাগ করা সহজ হবে সেটা হচ্ছে ধাতব ধর্ম বেশি। তাহলে পর্যায় সারণীর যেকোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। অর্থাৎ এই যে বাম থেকে ডানে দিক গেলে তোমার ধাতব ধর্মটা হ্রাস পাবে। আবার অধাতব ধর্ম কি হবে? এটার উল্টা হবে। যে সকল মৌল চকচকে নয়, আঘাত করলে ধাতব শব্দ করে না এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয়, তাদেরকে আমরা অধাতু বলি। আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলে। অধাতুর ইলেকট্রন গ্রহণের এই ধর্মকে অধাতব ধর্ম বলে। যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে সে মৌলের অধাতব ধর্ম তত বেশি। যেমন কি ক্লোরিন একটি অধাতু, কারণ ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম হ্রাস পায়। তাহলে যখন তুমি একটা পর্যায় সারণীর বাম থেকে ডানে যাবা অধাতব ধর্ম হ্রাস পাবে। তারপর যে সকল মৌল কোনো সময় ধাতুর মতো আচরণ করে আবার কোনো সময় অধাতুর মতো আচরণ করে তাদেরকে অর্ধধাতু বা উপধাতু বলা হয়। আবার আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে আবার কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা অপধাতু বলবো। যেমন সিলিকন একটা অপধাতু, কারণ কখনো ইলেকট্রন গ্রহণ করে আবার কখনো ইলেকট্রন ত্যাগ করে। পর্যায় সারণীর একটি পর্যায়ের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে বাম দিকের মৌলগুলো সাধারণত ধাতু এবং মাঝের মৌলগুলো সাধারণত অধাতু এবং অধাতু বা অপধাতু, এবং হচ্ছে ডান দিকের যে মৌলগুলো আছে সেগুলা হচ্ছে অধাতু। এখন পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ একটা পর্যায়বৃত্ত ধর্ম। যেকোনো একটি পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ তত কমতে থাকে। অর্থাৎ একটা পরমাণুর মানে পর্যায় সারণীর পর্যায়ের বাম থেকে ডানে যখন যাবা তখন কি হয়? পরমাণুর আকারটা কমে যায়। কেন কমে যায়? নিচে একটু ব্যাখ্যা দিচ্ছিল আমাদের। যে পরমাণু আকার বা পারমাণবিক ব্যাসার্ধ তত কমতে থাকে এবং যেকোনো একটি গ্রুপের যত উপর থেকে নিচে যাওয়া যায় পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ তত বাড়তে থাকে। কারণ কি? দেখো, এটা মনে করো একটা পর্যায়, এটা একটা গ্রুপ, এটা একটা পর্যায়। কারণ এই পর্যায়ের বাম থেকে যখন ডানে যাবা পরমাণুর আকারগুলা কমে যাচ্ছে, আর যখন উপর থেকে নিচে যাওয়া পরমাণুর আকারগুলো আবার বাড়ে যাচ্ছে। কারণ কেন কমে যায়? দেখো, তোমরা একটা জিনিস যদি লক্ষ্য করো, দেখো এখানে লিথিয়াম এর বাইরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা। এর কয়টা? দুইটা। এর কয়টা? তিনটা। এর কয়টা? চারটা। এখন দেখো তুমি, এর বাইরের শক্তি স্তরে মাত্র একটা ইলেকট্রন আছে। এই একটা ইলেকট্রনের ভিতরে যে আকর্ষণটা হবে প্রোটনের সঙ্গে, তখন আকর্ষণটা কিন্তু একটু কম হবে। বেরিলিয়ামে আবার আকর্ষণটা বেশি হবে, কারণ বাইরে দুইটা ইলেকট্রন। এর আবার আকর্ষণটা আরেকটু বেশি হবে, কারণ কি? বাইরে তিনটা ইলেকট্রন। এই বাইরের ইলেকট্রন গুলা এবং ভিতরে প্রোটন গুলার আকর্ষণ গুলা, বাইরে যত বেশি ইলেকট্রন থাকবে আকর্ষণটা কিন্তু তত বেশি হবে। তাহলে যখন অনেক বেশি ইলেকট্রন থাকতেছে বাইরে তখন আকর্ষণটা বেশি হয়ে যায়, কক্ষপথটা একটু সংকুচিত হয়ে যায়। সেজন্য সেটাকে আমরা ছোট হয় বলতেছি। বুঝাইছো? বাম থেকে ডানে গেলে কি হয়? প্রত্যেক মানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকে। এই যে যখন বেশি ইলেকট্রন হচ্ছে তখন ভিতরে কেন্দ্রের যে নিউক্লিয়াস আছে প্রোটনের সঙ্গে আকর্ষণটাও বেড়ে যায়। যখন আকর্ষণটা বেড়ে যাবে তখন কি হয়? কক্ষপথটা কিছুটা তোমার নিউক্লিয়াসের দিক আগায় যায়। সেজন্য সেটা ছোট হয়ে যায়। আর উপর থেকে যখন নিচে যাবা, যখন তুমি উপর থেকে নিচে যাবা তখন একটা করে নতুন কক্ষপথ যুক্ত হয়। কক্ষপথ যুক্ত হলে কি হচ্ছে? পরমাণুর আকারটা কিন্তু বেড়ে যায়। তোমার মনে হতে পারে যে উপর থেকে নিচে গেলে তো কক্ষপথ যুক্ত হচ্ছে, ইলেকট্রন তো বাড়ে শেষ কক্ষপথে, কিন্তু ইলেকট্রন মনে করো দুই একটা বাড়লো কিন্তু একটা নতুন কক্ষপথ যুক্ত হইলো। তাহলে কোনটা বেশি? একটা কক্ষপথ যুক্ত হলে তো সেটা বড় হয়ে যাচ্ছে। যেখানে আরো বলা আছে যে একই পর্যায়ে বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা তত বাড়তে থাকে, কিন্তু প্রধান শক্তি স্তরের সংখ্যা বাড়ে না। পারমাণবিক সংখ্যা বাড়লে নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যা বৃদ্ধি পায় এবং ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায়। নিউক্লিয়াসের অধিক প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরের অধিক ইলেকট্রন সংখ্যার মধ্যে আকর্ষণ বেশি হয়। এর ফলে ইলেকট্রনগুলোর শক্তি স্তর নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে, ফলে পরমাণুর আকার ছোট হয়ে যায়। আবার একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, মানে যত যাওয়া যায় ততই বাইরের দিকে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়। একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। তারপর যে একটা যেটা বললাম যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির জন্য আকর্ষণ বৃদ্ধি হয়ে পরমাণুর আকার যতটুকু হ্রাস পায় একটি নতুন শক্তি স্তর যোগ হওয়ার কারণে সেটা মানে বেশি বৃদ্ধি হয়ে যায় আর কি। সেটা পরমাণুর আকার তার চেয়ে বেশি বৃদ্ধি পায়, যে কারণে উপরের মৌলের চেয়ে নিচের মৌলের আকার বড় হয়। এরপরে আছে তোমাদের কি? আয়নীকরণ শক্তি। এখন এই যে পরমাণুর আকারটা যদি তোমরা মনে রাখতে না পারো তাহলে আয়নীকরণ শক্তি কিন্তু পারবা না। আর আয়নীকরণ শক্তি কি বলছে দেখো, গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন তাকে একটি ওই মোলের আয়নীকরণ শক্তি বলা হয়। যেমন এখানে একটা ইলেকট্রন আছে,
আমি যদি এই ইলেকট্রনটাকে অপসারণ করতে যাই এবং অপসারণ থেকে ধনাত্মক আয়নে পরিণত করতে যাই, তাহলে আমার যে শক্তির প্রয়োজন হবে সেটা হচ্ছে আমার আয়নীকরণ শক্তি। এবার হচ্ছে কি আমাদের ইলেকট্রন আসক্তি। তার আগে একটা জিনিস দেখো যে আয়নীকরণ শক্তি একটা পর্যায়বৃত্ত ধর্ম। একই পর্যায়ের বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু বেশি আর ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে। যখন পারমাণবিক ব্যাসার্ধ বেশি থাকে তখন আয়নীকরণ শক্তির মান কমে যায়, আর যখন পারমাণবিক ব্যাসার্ধ কমে তখন আয়নীকরণ শক্তির মান বাড়ে। এটা তো স্বাভাবিক। পারমাণবিক ব্যাসার্ধ কম বলতে কি বোঝায় বলো তো? তোমার ভিতরে বাইরে স্তরে অনেকগুলো ইলেকট্রন থাকবে, ওই অনেকগুলো ইলেকট্রন থেকে একটা দুটো ইলেকট্রন বার করা কিন্তু কঠিন। আর যখন পারমাণবিক ব্যাসার্ধ কম থাকে তখন আবার দেখো কম থাকলে কি হয় যে বাইরে শক্তি স্তরে একটা বা দুইটা ইলেকট্রন থাকে, ওখান থেকে একটা ইলেকট্রন বা দুইটা ইলেকট্রন বার করে নেওয়া কিন্তু খুবই সহজ। সেজন্য তার আয়নীকরণ শক্তির মানটা কম হয়। তারপর দেখো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, পড়ে নিবা। এরপর হচ্ছে ইলেকট্রন আসক্তি। গ্যাসীয় অবস্থায় কোনো মোলের এক মোল পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই মোলের ইলেকট্রন আসক্তি বলা হয়। অর্থাৎ এটার উল্টা জিনিসটা এখানে, এখানে ইলেকট্রন বার করে নিতাম, এখানে এক মোল ইলেকট্রন আমি একটা মোলে প্রবেশ করাবো, প্রবেশ করানোর জন্য যে শক্তিটা আমার লাগবে সেটা হচ্ছে আমার ইলেকট্রন আসক্তি। এরপর আছে ইলেকট্রন আসক্তিও একটা পর্যাবৃত্ত ধর্ম। একই পর্যায়ে বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে, আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে। এই লাইনগুলো কিন্তু তোমরা একটু মুখস্থ রাখবা, এরা থেকে অঙ্ক আসবে। এরপর আরেকটা আছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা। সেটা কি দেখো যে দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়। এখানে সমযোজী বন্ধন বলতে কি, যখন ইলেকট্রন গুলা মানে পরমাণু গুলা কি করে নিজেদের ভিতরে ইলেকট্রন গুলা ভাগাভাগি করে বা শেয়ার করে একটা অণু গঠন করে, তখন কি হয় সেটা সমযোজী বন্ধন। এখন দুটা পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয় তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে। অর্থাৎ যে ইলেকট্রন গুলো তারা শেয়ার করছে বলে কি মনে করো মৌলগুলা চায় যে নিজের দিকে ইলেকট্রনটাকে টানে দিতে। এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। তড়িৎ ঋণাত্মকতার একটা পর্যায়বৃত্ত ধর্ম। একই পর্যায়ে বামের মৌলের তড়িৎ পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে তড়িৎ ঋণাত্মকতার মান কমে। যেমন 3 নম্বর পর্যায়ের মৌলগুলোর মাঝে সোডিয়াম পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম এবং ক্লোরিন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কিন্তু সবচেয়ে বেশি। সাধারণত কোনো মৌলের পরমাণুর আকার ছোট হলে তড়িৎ ঋণাত্মকতার মানও বেশি হয় এবং কোনো মৌলের পরমাণুর আকার বড় হলে তড়িৎ ঋণাত্মকতার মানও কম হয়। যেমন বলছে বিভিন্ন গ্রুপে অবস্থিত মৌলগুলোর বিশেষ নাম, অর্থাৎ গ্রুপের মৌলগুলোর কিছু নাম তো আছে। যেমন দেখো খাদ ধাতু। পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে 7টা মৌল আছে, এদেরকে বলা হয় খাদ ধাতু। কারণ এই যে মৌলগুলোর নামগুলো আছে মুখস্থ রাখবা। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। মৃৎ খাদ ধাতু কাদেরকে বলা হয়? এই যে 2 নম্বর যে গ্রুপের মৌলগুলো আছে এদেরকে মৃৎ খাদ বলা হয়। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। আর মুদ্রা ধাতু গ্রুপ 11 4টা মৌল আছে। 4টা মৌল কি কপার, সিলভার, গোল্ড এবং ননস্টিয়াম। এই 4টি মৌলের প্রথম 3টা যেটা মৌল আছে কপার, সিলভার, গোল্ড, এই 3টাকে বলা হয় মুদ্রা ধাতু। কারণ কি এগুলা দিয়ে প্রাচীনকালে মুদ্রা তৈরি করা হইতো। এবার হচ্ছে হ্যালোজেন গ্রুপ। যে গ্রুপ 17 এর 6টা মৌলকে হ্যালোজেন বলা হয়। এই হ্যালোজেন গ্রুপের 6টা মৌল কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাডিন এবং টেনোসিন আর কি। এসব হ্যালোজেন মৌলকে X দ্বারা প্রকাশ করা হয়। হ্যালোজেন মানে লবণ উৎপাদনকারী এবং এর মূল উৎস হচ্ছে কি সামুদ্রিক লবণ। আর নিষ্ক্রিয় গ্যাস কি? পর্যায় সারণীর 18 নং গ্রুপের মৌলসমূহকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং অর্গানিসন, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এবার অবস্থান্তর মৌল। পর্যায় সারণীর 3 থেকে 12 নং গ্রুপের মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়। অবস্থান্তর মৌলগুলো যে সকল যৌগ গঠন করে সে সকল যৌগ রঙিন হয়। অবস্থান্তর মৌল বিভিন্ন বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। যেমন 10 নং গ্রুপের মৌল নিকেল একটি অবস্থান্তর মৌল এবং নিকেল বিভিন্ন জৈব বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। এখন এখানে তার পাশে তোমার পর্যায় সারণীর কিছু সুবিধা বলা আছে, মানে পর্যায় সারণীটাতে আমাদের কি হয়েছে এটা একটু পড়ে নিবা। এখন তোমাদের মূলত পড়া কি মনে রাখতে হবে হচ্ছে ইলেকট্রন বিন্যাস কিভাবে করা হয়, আর এই যে কিছু ইম্পর্টেন্ট পড়া আছে এগুলা এমসিকিউ এর জন্য কাজে দিবে বা ক নম্বর প্রশ্নগুলোতে আসবে। যে খাদ ধাতু কি ব্যাখ্যা করো, মানে পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপের মৌলগুলোকে কেন খাদ ধাতু বলা হয়, কেন বলা হয়? এই 6টি মৌলের প্রত্যেকটি পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং খাদ তৈরি করে, এই জন্য কিন্তু এদেরকে খাদ ধাতু বলা হয়। এভাবে এগুলো পড়বা।
তারপর হচ্ছে মেইন জিনিস হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি এবং তড়িৎ-ঋণাত্মকতা। আর হচ্ছে পরমাণুর আকার। এই জিনিসগুলো যদি তুমি মনে রাখো তাহলে এই অধ্যায়ে আর কিছু লাগবে না। তোমার মৌলের প্রশ্ন আসবে এই যে এইভাবে ৩ টা বা ৪ টা মৌল দিবে, বলবে এদের ভিতরে আয়নীকরণ শক্তির ক্রম দেখাও বা ইলেকট্রন শক্তির ক্রম দেখাও বা তড়িৎ-ঋণাত্মকতার ক্রম দেখাও। তখন তুমি কি করবা? এই মৌলগুলোর আগে ইলেকট্রন বিন্যাস বার করবা। দেখবা তারা কি সবাই একই পর্যায়ে অবস্থিত না একই গ্রুপে অবস্থিত। যখন দেখবা একই পর্যায়ে অবস্থিত তাহলে একই পর্যায়ের কি বামের মৌলের আয়নীকরণ শক্তি কম না বেশি বা ইলেকট্রন শক্তি কম না বেশি, এভাবে তুমি এগুলা যদি মনে থাকে ওই অনুযায়ী তুমি সাজাবা। যেমন এখানে বলছে কি যে পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে। তাহলে তুমি যখন দেখলা যে এরা একই পর্যায়ে, ধরে নাও একটা পর্যায় সারণীতে আমরা দেখি। নাও পর্যায় সারণীটাতে কি, এই যে দেখো এই মৌলটার আকার বেশি হবে না এটার আকার বেশি হবে, এটার আকার বেশি তার থেকে এটা কম, এটার থেকে আবার এটা কম, এটার থেকে এটা কম। এখন তোমার আকারের জিনিস চাইছে, তখন তুমি দেখলা কি যে এটা মনে করো এই মৌলগুলোর নাম দিচ্ছে, তুমি ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করে দেখলা যে সবাই এরা ৪ নাম্বার গ্রুপে অবস্থিত। এখন দেখবা তুমি ৪ নাম্বার গ্রুপে কোনটা আগে অবস্থিত, এটা আগে না এটা আগে না এটা আগে না এটা আগে। এখন তুমি দেখলা এটা আগে অবস্থিত, এই সিরিয়াল অনুযায়ী সাজাবা। এরপরে কি এটা বেশি বড় এভাবে গ্রেটার দেন চিহ্ন দিয়ে তুমি প্রকাশ করবা। এই প্রশ্নগুলো বেশি আসে, ইলেকট্রন শক্তি নিয়ে আসবে আর হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতা নিয়েও আসবে। বুঝা গেছো? তাহলে আজকের মতো এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। এরপরে কোন অধ্যায়ের ভিডিও চাও কমেন্ট করে জানাও। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।